ওকে, সো মোরলেস আমাদের কয়েকজন জয়েন করে ফেলছে। তো এখন আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিই। তোমাদেরকে যে স্যাটারডেতে 3টা ভিডিওস দিয়েছিলাম ওগুলোকে দেখা হয়েছে বসিরা? হ্যাঁ, ওকে, তো এগুলি আসলে ভিডিওস গুলো এগুলো দেখা লাগবে। যারা যারা দেখো না ওগুলো দেখে ফেলতে হবে, বিকজ ওই ভিডিও গুলাতে কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করছি। যে সিলেবাসের ভিতরের জিনিস তো আছেই, দেন কতগুলো এরকম ডেমনস্ট্রেশন দেখাইছি। যে ওই তোমরা ল গুলা পড়ছো না, কতগুলো গ্যাস ল, যেগুলোর মধ্যে কি ছিল, বয়েলস ল, প্রেসার ল, এইসব যে পড়ছো, তো ওগুলার সিমুলেশন করে করে ওরকম দেখানো হয়েছে। ওই যে পিএইচডি সিমুলেশন থেকে ওইসব জিনিসগুলো দেখানো হয়েছে। দেন আপথ্রাস্ট নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এই ব্যাপারে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলবো। কারো যদি কোনো কনফিউশন থাকে ওই ভিডিওগুলি দেখার পরে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আপথ্রাস্ট ব্যাপারটা কিভাবে কি কাজ করে ওরকম। হ্যাঁ, প্রতি ফ্রাইডেতে এক্সাম হবে তানভীর। তো লাস্ট ফ্রাইডে যে টেস্টটা হয়েছে ওইটার কপি অনেক তাড়াতাড়ি পেয়ে যাবা। এভরি ফ্রাইডে আমাদের যেই যেই উইকলি যেই যেই টপিক গুলি কভার করা হয় ওগুলোর উপরে টেস্ট দেওয়া হবে, বুঝছো? সো আমরা এই উইকে বেসিক্যালি সলিড লিকুইডস এন্ড গ্যাস আর ডেনসিটি প্রেসার এই টপিক গুলো মেইনলি আজকে দেখে নিব। তাহলে যেন আমরা আজকে রাতে ওয়ার্কশিট গুলি দিয়ে দিলে পরে ওয়েডনেসডের আগে করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, সো তখন আমাদের ওয়েডনেসডে তে সলিউশন করায় ফ্রাইডেতে আবার সলিড লিকুইডস এন্ড গ্যাসেস এইসবের উপরে পরীক্ষা দিবা। বুঝতে পারছো তানভীর? ওকে, তো তাহলে এখন এখানের মধ্যে ব্যাপারগুলো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল কাজটা কি, লেটস সি। প্রথমে আমাদের টপিকের ভিতরে যা যা জিনিসগুলো ছিল, যে সলিড লিকুইডস এন্ড গ্যাসেস আর ডেনসিটি প্রেসার, ওই ব্যাপারগুলো দেখি। এজন্য ইউনিট কত, 5। ওকে, সো ইউনিট 5 এর মধ্যে আমাদের স্টেটস অফ ম্যাটার গুলি আর কি ডেনসিটি প্রেসার। তো এখানের মধ্যে আমরা দেখি কি কি বলা আছে। ঠিক আছে, ওকে, সো ইউনিট 5 এটা বলে ইউনিট 3 লিখেছে সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস। সো লেটস সি এখানের মধ্যে কি আছে। ডেফিনেশন অফ ডেনসিটি। ডেনসিটি কি জিনিস? ডেনসিটি ইজ মাস পার ইউনিট ভলিউম। যে একটা 1 মিটার কিউব ভলিউম ওয়ালা যে স্পেস আছে ওই স্পেসের মধ্যে কতটুকু মাস অফ এন অবজেক্ট অকিউপাই করা যায়। যদি বেশি মাস অকিউপাই করা যায় অল্প স্পেসের মধ্যে, তো তার মানে কি, তার ডেনসিটি হলো বেশি। আর যদি কম মাস অকিউপাই করা যায় তো তাহলে তার ডেনসিটি হলো কম। তো ডেনসিটি ডিফারেন্সের জন্য কিন্তু কি হয়, মনে করো তুমি বাজারে মুড়ি কিনতে গেছো, ঠিক আছে মাইশা, তুমি বাজারে মুড়ি কিনতে গেছো, তো এখন আধা কেজি মুড়ি কিনবা। আধা কেজির বাটখারা চিনো? বাটখারা কোনগুলোকে বলে? ওই যে আমাদের একটা ম্যাস থাকে না, যে দোকানদাররা যেরকম দাড়ি পাল্লার ওখানে যে একটা ম্যাস ইউজ করে, তো এরকম একটা ফিক্সড ম্যাস আয়রন দিয়ে বানানো থাকে, তো ওইটাকে বাটখারা বলে, বুঝছো? তো মনে করো যে একটা হাফ কেজির বাটখারা আছে, এটার সাইজ মাত্র এতটুকু। কিন্তু তুমি যদি ওই হাফ কেজি ম্যাস, ঠিক আছে, তোমার মুড়ি যেটা নিবা তুমি তো আধা কেজি মুড়ি কিনবা, হ্যাঁ, তো আধা কেজি মুড়ির ম্যাসও কত, 0.5 কেজি হবে। কিন্তু আধা কেজি মুড়ির প্যাকেট হলো এত বড়, বা আধা কেজি মুড়িকে যদি তুমি একসাথে রাখো একটা প্যাকেটের ভিতরে, তো তখন কি এত বড় একটা জায়গা নেয়। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, দোনোজনের ম্যাস তো সেম, দোনোজনই 0.5 কেজি কি করতেছে, ম্যাস আছে দোনোজনের। তো তাহলে একজন এত বেশি স্পেস নিচ্ছে, একজন এত কম স্পেস নিচ্ছে, তো তাহলে তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা কিসে? তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো তাদের ডেনসিটিতে। যে মুড়ি হলো কি অনেক লেস ডেন্স, তো এর জন্য এত অল্প জায়গায় বেশি ম্যাস কি করতে পারে না, আটাইতে পারে না। তো এর জন্য এই 0.5 কেজি ম্যাস বানাইতে তার কি লাগে, অনেক বড় একটা ভলিউম লাগে, বুঝছো? তো এমন টাইপের ব্যাপার যে ডেনসিটি জিনিসটা কি, the density of a substance is defined as the mass per unit volume and the SI units are kilogram per meter cube। যে mass হলো কিলোগ্রাম আর ডিভাইডেড বাই ভলিউম ওটা কি মিটার কিউব। তো এর জন্য ইউনিটটা কি কেজি পার মিটার কিউব। তো এই যে ফর্মুলা,
ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, অর ডেনসিটির আমাদের সিম্বল আছে, এই সিম্বলটার নাম কি? এই সিম্বলটার নাম হলো রো। এটার নাম হলো গ্রিক লেটার একটা, এটার নাম হলো রো। তো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এই জিনিসটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আর যখন যেটা লাগে ওইটা আমরা সাবজেক্ট বানিয়ে নিতে পারবো, যে mass equal to density into volume, volume is equal to mass by density। সো যখন যেটা লাগে আমরা কি করতে পারি, ইকুয়েশনের সাবজেক্ট এরকম চেঞ্জ করতে পারি। এইসব আমাদের এখন কোন রকমের প্রবলেম হওয়া উচিত না, আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? নাও ফাইন্ডিং দ্য ডেনসিটি অফ আ লিকুইড, যে কোন একটা লিকুইডের ডেনসিটি কিভাবে বের করবা, এটা বের করা খুবই ইজি। কেমন? ফাইন্ড দ্য mass of a measuring cylinder by placing it on a balance। তো একটা mass balance নিলা, ম্যাথ ব্যালেন্স নিয়ে, যে ম্যাথ ব্যালেন্সের এখানে ম্যাথের রিডিং দেখায়, তাই তো? তো ম্যাথ ব্যালেন্স নিয়ে কি করবা, মনে করো এই যে এই মেজারিং সিলিন্ডারটাকে বসাইছো, তো খালি মেজারিং সিলিন্ডারটা পুরাটা খালি। তো একটা খালি মেজারিং সিলিন্ডারের ম্যাস কত, এটা প্রথমে মাপলা। ওকে, তো খালি মেজারিং সিলিন্ডারের ম্যাস জানো। দেন ফিল দ্য সিলিন্ডার উইথ লিকুইড, যে তুমি যে লিকুইডের কি করতে চাও, ডেনসিটি বের করতে চাও, ওই লিকুইডটা এই সিলিন্ডার ভিতরে ঢালছো। তো এখন কি আসবে, ম্যাসের ভ্যালুটা বাড়বে। কেন? সিলিন্ডারের ম্যাস তো যা ছিল তাই আছে, কিন্তু এক্সট্রা যে তুমি লিকুইডটা ঢালছো এটার জন্য রিডিংটা কি করবে, ইনক্রিজ করবে। তো তখন তুমি কি পেয়ে যাবা, পানি ঢালার আগে বা লিকুইডটা ঢালার আগে আর লিকুইডটা ঢালার পরে যে ম্যাসের ডিফারেন্সটা আসতেছে, ওখানে থেকে তুমি কি পেয়ে যাবা, লিকুইডটা কতটুকু ঢালছো ওইটার ম্যাস। তো তাহলে and measure the new mass, the difference in masses is the mass of the liquid। তো ম্যাস পেয়ে গেছো। তো আমাদের ডেনসিটির ফর্মুলা হলো কি, মাস বাই ভলিউম। তো মাস জেনে গেছি, ভলিউম কিভাবে বের করব? আমাদের লিকুইডের মধ্যে কি পড়ে, মিনিসকাস পড়ে, তাই না? যে আমরা যদি এরকম ক্লোজলি অবজার্ভ করি তো তখন আমরা কি দেখব, লিকুইডটা এরকম ভাবে থাকে। তো এই যে লোয়ার মিনিসকাসটা যেই রিডিং এ আছে, যে যত ভলিউমে আছে, ওইটা আমরা কি করব, আমাদের রিডিংটা কিসে নিতে হয় ফারহান? দ্য রিডিং মাস্ট বি টেকেন এট আই লেভেল। ঠিক আছে, আমাদের রিডিংটা আই লেভেলে নেওয়া লাগে, তাহলে যেন কি এরর না হয়। একটা এরর আছে যেটার নাম হলো প্যারালেক্স, তাই না? সো প্যারালেক্স এরর যেন না হয়, এল ই হবে না, এল এ হবে। ঠিক আছে ফারহান, স্পেলিংটা একটু দেখে নেই, বানানটা অনেকজনে ভুল করে। সো প্যারালেক্স এরর। ওকে, সো প্যারালেক্স এররটা কি, যে যদি তুমি একদম ডিরেক্ট আই লেভেলে রিডিংটা না নাও, বুঝছো মাইশা, ডিরেক্টলি আই লেভেলে রিডিংটা না নিলে, তুমি যদি একটু মিনিসকাসটা এখানে, কিন্তু তুমি যদি উপর থেকে বা তুমি যদি নিচে থেকে তাকাও, তো তখন কি আসবে, তোমার রিডিংটা ইদার বেশি বা কম আসবে। তো এইখানের মধ্যে যে এররটা হয়, এই এররটাকে আমরা কি বলি, প্যারালেক্স এরর বলি। তো তাহলে এই প্যারালেক্স এররটা যেন না হয়, এর জন্য আমরা কি করব, আমরা একদম আই লেভেলে, যে মিনিসকাসটা যেখানে পড়তেছে লোয়ার মিনিসকাসের ওখানে আই লেভেলে রিডিংটা নিব, তাহলে যেন কি না হয়, তাহলে যেন প্যারালেক্স এরর না হয়। এই যে বলতেছে the volume can be read from the cylinder, be wary of the meniscus, মানে ওই সরি ওই লোয়ার মিনিসকাস থেকে আমরা রিডিংটা নিব। তো আমরা ভলিউমও জেনে গেলাম। তো এখন ডেনসিটি কিভাবে বের করব, ফর্মুলা ইউজ করে, ম্যাস জানি ভলিউম জানি, তো ম্যাস ডিভাইডেড বাই ভলিউম করলে কি পেয়ে যাব, ডেনসিটি পেয়ে যাব। তো খুবই ইজি একটা জিনিস। এই যে এখানের জন্য এই কথাটাই বলতেছে, এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও মনে হয় না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, মেজারিং ভলিউম, ইরেগুলার সলিডস। তো একটা ইরেগুলার সলিডের, যে একটা নরমাল সলিড, যে যদি একটা কিউব হয় বা যদি একটা সিলিন্ডার হয়, ঠিক আছে, বা যদি একটা স্ফিয়ার হয়, এগুলা কি সুন্দর সুন্দর শেপ, তাই না বৃষ্টি? তো এরকম সুন্দর শেপ গুলার জন্য কি আছে, আমাদের ডিরেক্ট ভলিউমের ফর্মুলা আছে, বুঝছো? একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। একটা কিউবের ভলিউমের ফর্মুলা হলো এল কিউব। একটা কিউবয়েড যদি থাকে, একটা কিউবয়েডের ভলিউমের ফর্মুলা কি, একটা কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হলো লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট, তাই না? দেন একটা কোণের ভলিউমের ফর্মুলা কি মনে আছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ভলিউম অফ আ কোন, মুবাশিরা?
1/3 পাই আর স্কোয়ার এইচ, যে এই যে আমাদের যে সিলিন্ডারটা ছিল এই সিলিন্ডারের ভলিউমের কি হবে 1/3। ওকে, ভেরি গুড, ভালো ফর্মুলা মনে রাখছো। ওকে, সো এইসব আমাদের রেগুলার শেপ। ওকে, যে সুন্দর সুন্দর শেপ থাকলে কি করতে পারি, ডিরেক্টলি আমরা ভলিউমের ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। কিন্তু শেপটা যদি এরকম উল্টাপাল্টা হয়, যে স্পেসিফিক কোনো শেপ নাই, তো তার জন্য তো আমরা ভলিউমের ফর্মুলাতে ফেলে ভলিউম বের করতে পারবো না। তো আমাদের কি করা লাগবে, অন্য একটা মেথড ইউজ করা লাগে, যেটাকে আমরা বলি কি ডিসপ্লেসমেন্ট ক্যান মেথড। আর আরেকটা ব্যাপার আছে কি, এখানে কি করতেছে দেখো, তুমি প্রথমে কি করছো, তোমার মেজারিং সিলিন্ডারের মধ্যে পানি নিলা, পানির ভলিউমটা তুমি দেখছো যে যখন শুধু পানি আছে, দেন তুমি কি করলা, তোমার ইরেগুলার শেপ অবজেক্টটাকে এটার ভিতরে প্লেস করলা। ইরেগুলার শেপ অবজেক্টটা কি করবে, ওয়াটার লেভেলটাকে একটু উপরে তুলে দিবে, যে পানির লেভেলটা দেখবা কি হয়েছে, একটু উপরে উঠে গেছে। তো ওখানে থেকে তুমি কি পাবা, নতুন ভলিউমটা পাইলা। এই ভলিউমের চেঞ্জটা কেন আসলো তালিন, আমরা ইরেগুলার শেপ অবজেক্টটা দেওয়াতে পানির ভলিউম বেড়ে গেল কেন, বিকজ ওই ইরেগুলার শেপ অবজেক্টটা কি করছে, পানিটাকে ডিসপ্লেস করছে, তাই না? তো এখন আগের ভলিউমের রিডিং আর নতুন ভলিউমের রিডিং, এই দুইটা ভলিউমের মধ্যে যখন নাকি আমরা ডিফারেন্স নিব, ওই ডিফারেন্স থেকে আমরা কি পাবো, আমাদের যে ইরেগুলার শেপ অবজেক্টটা যাকে পানির ভিতরে ঢাললাম তার ভলিউমের রিডিংটা পাবো। তো এখানের মধ্যে এই জিনিসটাই বলবে, দেখো কি বলতেছে, measure the volume of the liquid displaced when the object is submerged, মানে যে অবজেক্টটাকে সাবমার্জ করতেছো, মানে পানির ভিতরে নিচ্ছ, ওই অবজেক্টটা লিকুইডকে কতটুকু ডিসপ্লেস করছে। ডিসপ্লেস করা মানে কি, তার জায়গা থেকে সরায় দেওয়া আর কি। ওকে, তো বলতেছে কি, measure the initial volume of the water in a graduated cylinder। graduated cylinder মানে এমন একটা সিলিন্ডার যার মধ্যে কি আছে, যে ভলিউমের দাগ আছে, এই যে দেখতেছো মেজারিং সিলিন্ডারের মধ্যে কি থাকে, ভলিউমের দাগ থাকে না, যে এত ভলিউম এত ভলিউম, এই যে 10 20 30 40 50 এরকম ভলিউমের রিডিং আছে, এটাকে বলা হয় গ্রাজুয়েটেড সিলিন্ডার, মানে রিডিং ওয়ালা সিলিন্ডার। ওকে, তো প্রথমে ইনিশিয়ালি ভলিউমটা মাপলাম, দেন সাবমার্জ দ্য ইরেগুলার অবজেক্ট, যে ইরেগুলার অবজেক্টটাকে ভিতরে ছেড়ে দিছি। নাও মেজার দ্য ফাইনাল ভলিউম। তো এখন ইনিশিয়াল আর ফাইনাল ভলিউমের ডিফারেন্স থেকে কি পেয়ে যাব তানভীর, ইনিশিয়াল আর ফাইনাল ভলিউমের ডিফারেন্স থেকে পেয়ে যাব আমাদের ইরেগুলার শেপ অবজেক্টের ভলিউমটা। ওকে, তো এটা হলো আমাদের একটা মেথড। তো এইগুলো ছিল আমাদের ডেনসিটি রিলেটেড ডিসকাশন। তো ওগুলা জিনিসে মনে হয় না কারো কোনো প্রবলেম হবে, যে ইরেগুলার শেপ অবজেক্টের ডেনসিটি এইসব বের করা নিয়ে। দেন আমাদের প্রেসার। প্রেসারের কাজটা কি, প্রেসার ইজ ফোর্স এক্সার্টেড পার ইউনিট এরিয়া, মানে একটা 1 মিটার স্কয়ার এরিয়াতে কতটুকু প্রেসার এক্সার্ট করা হচ্ছে, ওই জিনিসটাকে কি বলা হয়, ওই জিনিসটাকে বলা হয় প্রেসার। ওকে, সো 1 মিটার স্কয়ার এরিয়াতে যত বেশি ফোর্স এক্সার্ট করবা, প্রেসার তত বেশি। 1 মিটার স্কয়ার ওই এরিয়াতে যত কম ফোর্স এক্সার্ট করবা, প্রেসার তত কম। মানে কি, প্রেসার হলো ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে যত বেশি ফোর্স তত বেশি প্রেসার। আর এরিয়ার সাথে, যে যতটুকু এরিয়ার উপরে প্রেসারটা কাজ করবে বা ফোর্সটা কাজ করবে, ওই এরিয়ার সাথে হলো ইনভার্সলি প্রপোর্শনাল, যে অনেক বড় একটা ফোর্স কিন্তু এটা যদি কি অনেক ওয়াইড একটা স্পেসের মধ্যে কি হয়ে যায়, স্প্রেড আউট হয়ে যায়, তো তখন কি হবে, দা ভ্যালু অফ প্রেসার উইল ডিক্রিজ। ওকে, তো এমন টাইপের ব্যাপারগুলা। তো প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তো প্রেসারের ইউনিট আমরা নিউটন পার মিটার স্কয়ারও বলি, বা প্রেসারের আরেকটা ইউনিট আছে যেটাকে কি বলি, প্যাসকেল। ওকে, প্যাসকেল পি এ, এরকম হলো আমাদের শর্ট ফর্ম। অলরাইট, সো প্রেসারের এইসব ডেফিনেশন এইসব আমরা আগে থেকে জানি, তো এটাতে কারো বুঝতে প্রবলেম হওয়া উচিত না। তো এখন বলতেছে কি, ইট হার্টস ইদার ওয়ে, যে তোমাদেরকে এমন একটা এক্সাম্পল আমি বলছিলাম, তাই না? মনে করো একটা বেড আছে বা কোন একটা সারফেস আছে যেখানের উপরে একটা নেই, ঠিক আছে, একটা এরকম নেইল আছে। তো এখন তুমি যদি একটা নেইলের উপরে শুয়ে পড়ো, তো তখন কি হবে, তোমার পুরা বডির ওয়েটটা এই সিঙ্গেল পয়েন্টে, যে এত ছোট একটা এরিয়াতে তোমার পুরা বডির ফোর্সটা এখানে কাজ করবে, তো তখন কি হবে, অনেক বড় একটা প্রেসার ফিল করবা, তো তোমার বডি গুতা খেয়ে বা ফুটা হয়ে কি হয়ে যাবে, নেইলটা তোমার ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি যদি কি করো,
এই সেম জিনিসটা অনেক অনেক অনেকগুলা নেইল আছে, এই যে এই লোকটা যেরকম এতগুলা নেইলের উপরে শুচ্ছে, ইয়েস ব্যথা করবে, এটা ব্যথা করবে না এমন না, এর জন্যই বলছে যে ইট হার্টস ইদার ওয়ে, যে কাজটা কি, যে ব্যথা করবে ঠিকই, কিন্তু যখন নাকি অনেকগুলা নেইল থাকবে তো তখন কি হবে, দ্য সেম ফোর্স, যে তোমার বডির ওয়েট তো আর বাড়বে না কমবে না, তাই না প্রবাসীরা, তোমার বডির ওয়েট হলো ফিক্স, কিন্তু এই ওয়েটটা কি হয়ে যাবে, যদি অনেকগুলা নেইলস থাকে তো তখন অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো যদি অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, সো হোয়াট উইল হ্যাপেন, তো তখন তুমি কম প্রেসার ফিল করবা, তো তখন ব্যথা একটু কম পাবা, পাবা ব্যথা, কিন্তু একটা সিঙ্গেল নেইল থাকলে যত বাজে অবস্থা হইতো তত বাজে অবস্থা হবে না আর কি। বলতেছে কি দেখো, lying down on a bed of nails is better than on a single nail, দোনোটাতেই ব্যথা করবে, কিন্তু যদি বেড অফ নেল মানে অনেকগুলা নেল কলা যদি কোনো এরকম বিছানা থাকে তো তখন কি ব্যথাটা রিলেটিভলি কম হবে। কেন? ফোর্স এন্ড প্রেসারের সাথে রিলেশন। কি জিনিস? the force applied is the weight of your body, so ফোর্সটা ওয়েট, এটা একটা নেইলের উপরে শো আর বেড অফ নেইলস এর উপরে মানে অনেকগুলো নেইলস এর উপরে শো, একই কথা, ফোর্সটা ওয়েটের সমান, কিন্তু the total area is not a single point but rather than many points spread over a large area, তো অনেকগুলো নেইলের উপরে যদি তুমি শুয়ে থাকো তো তখন কি হবে, মানে বড় একটা এরিয়াতে তোমার ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, so what will happen, therefore on a bed of nails the pressure is lower as the area is greater, তো ফোর্স হলো কনস্ট্যান্ট, তো অনেক বড় একটা এরিয়াতে যদি ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যায় বা ছড়ায় যায় তো তখন কি হবে, প্রেসারটা কমে যাবে। তো এমন একটা কথাবার্তা বলছে। তো এটা নিয়ে কি বুঝতে কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, বাট ভাইয়া, বলো। বেডের উপরে শোয়া থাকে বডির উপরে এক্সটার্নাল যদি কোনো ফোর্স দেওয়া হয়, এক্সটার্নাল ফোর্স দেওয়া হলে তখন আরো ব্যথা পাবে, তখন আর কি করার। ওকে, সো তাহলে সলিডের প্রেসার এন্ড এইসব জিনিসগুলো নিয়ে আমরা দেখলাম। লিকুইডের প্রেসারের সাথে এরকম রিলেশনশিপটা কি? লিকুইডের মধ্যে যে প্রেসারটা কাজ করে ওই প্রেসারের সাথে ডেপথ, ওকে, এই ব্যাপারটা খুবই বড় একটা ফ্যাক্টর, যে ডেপথ যত বাড়বে, যে তুমি যত নিচে যাবা তত কি হবে, প্রেসার বেশি হবে। এই যে দেখো লিকুইড প্রেসারের অনেক সুন্দর একটা ডেমনস্ট্রেশন হলো এটা। কি জিনিস? সবচেয়ে নিচের যে ওপেনিংটা আছে এখানে থেকে দেখছো সবচেয়ে দূরে যে পড়তেছে ওয়াটারটা, কেন? বিকজ যত নিচে তার উপরে কি, উপরে যত ওয়াটার আছে পুরাটার ওয়েট কাজ করতেছে না, তো তাহলে যে যত নিচে আছে তার উপরে কি হবে, প্রেসারটা তত বেশি, যে যত উপরে থাকবে তার জন্য প্রেসারটা কম। যে মনে করো ফুটবল প্লেয়াররা যখন নাকি সেলিব্রেট করে, মাঝে মাঝে দেখো না যে একজন সেলিব্রেট করতে যে এরকম শুয়ে পড়লো, তো এখন একজন শুয়ে পড়ার পরে তার উপরে যখন নাকি তার টিমমেট এসে শোয় তো তখন কি হয়, যে নিচে শুয়ে আছে তার কি আরেকজনের ওয়েটও বেয়ার করা লাগতেছে। এখন উপরে যদি আরো কয়েকজনের পাইল চলে আসে, আরো কয়েকজন এরকম উপরে শুয়ে পড়ে তো তখন কি হবে, সেকেন্ড মানুষটা সেও অনেকগুলা ওয়েটকে কি করতে যাবে, আর কি করতে হবে, তার ব্যালেন্স করা লাগবে, কিন্তু যে সবচেয়ে নিচে আছে তার উপরে প্রেসারটা কি করবে, সবচেয়ে বেশি পড়বে না, আর যে সবচেয়ে উপরে আছে তার উপরে কি প্রেসারটা সবচেয়ে কম, এমন টাইপের ব্যাপার। এর জন্য যত ডেপথে যাবা তোমার উপরে কি হবে, ওভারলাইন যত লিকুইড আছে সব লিকুইডের ফোর্সটা কাজ করবে, তো এর জন্য যত নিচে যাবা তত কি হবে, প্রেসার তত বেশি। তো বলতেছে কি এখানে দেখো, the pressure at a point in a gas or liquid at rest acts equally in all directions and causes force at right angles to the surface, মানে কি, কোন একটা লিকুইডের ভিতরে মনে কর একটা জার রাখলাম, সেই জার এটা পুরাটা হলো পানি দিয়ে ভরা, এটার ভিতরে একটা বক্স আছে, তো এই বক্সের উপরে সব দিক থেকে কি হয়, ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার কাজ করে। এখন বলতেছে এটা কি, the pressure beneath the liquid, কি বলে, beneath the fluid increases with depth, যে একটা ফ্লুইডের নিচে যে প্রেসারটা হবে এটা কি হবে, ডেপথের সাথে সাথে বাড়বে, যে কথাটা এতক্ষণ বললাম। কি হয়, the density of the fluid and the gravitational field strength, এইগুলা আমাদের কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে লিকুইডের ডেনসিটি যত বেশি প্রেসার তত বেশি, জি এর ভ্যালু তো কনস্ট্যান্ট, আর এই যে এইচটা দিয়ে কি আমাদের হাইট অর ডেপথ, যে এখানে মধ্যে ডেপথ অফ লিকুইড যত বড় বেশি হবে, মানে কি যে যত নিচে থাকবে তার জন্য প্রেসার তত কি কাজ করবে, বেশি কাজ করবে। ওকে, তো এমন টাইপের ব্যাপার। নাও দ্য স্টেটস অফ ম্যাটার,
স্টেটস অফ ম্যাটার গুলি কি আমাদের যে সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস। তো এইগুলা আমাদের বাচ্চা কালের পড়ালেখা কেমিস্ট্রিতে তোমরা সেই পিচ্চিকাল থেকে স্ট্যান্ডার্ড 6 থেকে পড়ে আসতেছো। সলিড কি জিনিস এগুলা তো আগেও সায়েন্সে পড়ছো, তাই না? এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসব আলাদা হওয়ার আগে থেকেও সায়েন্সে জেনারেল নলেজের মধ্যে এইসব জিনিস আমরা জানি। কেমন সলিডের মধ্যে কি হয়, molecules close together in regular pattern, strong intermolecular forces of attraction। মলিকিউল গুলা কি শুধু কি করতে পারে, তারা ফ্রিলি মুভ করতে পারে না, তারা জাস্ট কি করে জায়গায় থেকে তারা জাস্ট ভাইব্রেট করতে পারে। ওকে, সো তাহলে the molecules do what, they vibrate by being at fixed positions, they have very strong intermolecular forces and they are closely packed in a regular pattern। সো তাহলে এগুলো হলো সলিডের প্রপার্টিজ। লিকুইডের জন্য ব্যাপারগুলি কি, মলিকিউলস ক্লোজ টুগেদার কিন্তু রেগুলার প্যাটার্ন না, তারা ইরেগুলারলি অ্যারেঞ্জ করা যায়, র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট। যে কাছাকাছি থাকে তারা, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আমাদের সুন্দর কোনো অ্যারেঞ্জমেন্ট না আর কি। তো এইখানের মধ্যে কি করতে পারে, অ্যারেঞ্জমেন্টটা যেহেতু সুন্দর না, মানে কি তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা কম। এই যে উইকার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দেন সলিডস, মানে সলিডের মধ্যে যত হাই আর যত স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস, লিকুইডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেসটা কি এর থেকে কম। তো এর জন্য কি করতে পারে, মলিকিউল গুলা যেহেতু এত টাইটলি বাউন্ডেড না, তো এর জন্য মলিকিউলস গুলা একজনের উপর দিয়ে আরেকজন কি করতে পারে, স্লাইড করতে পারে বা মুভ করতে পারে। তো এই যে তাদের মোড অফ মুভমেন্ট কেমন, মলিকিউলস মুভ অ্যারাউন্ড আর স্লাইড পাস্ট ইচ আদার, একজনের গায়ের সাথে আরেকজন ঘেঁষে বা স্লাইড করে যাইতে পারে। এন্ড ফাইনালি গ্যাসেস, গ্যাসেস এর মধ্যে কি, দ্য পার্টিকেলস আর ফার অ্যাপার্ট, যে তাদের মধ্যে কোনো ক্লোজ টুগেদার বন্ডিংই নাই, তারা এক একজন দূরে দূরে থাকে এন্ড র্যান্ডম স্পিডে তারা কি করতে থাকে, মুভ করতে থাকে। সো মলিকিউলস ফার অ্যাপার্ট ইন র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, তাদের মধ্যে বলতে গেলে ইন্টারমলিকুলার ফোর্স নাই বললেই চলে, একদম নেগলিজিবল বা খুবই উইক, এন্ড দে মুভ কুইকলি ইন অল ডিরেকশনস। সো তাহলে র্যান্ডমলি তারা কি করতে থাকে, মুভ করতে থাকে। ওকে, তো এইসব প্রপার্টি গুলা তো আমরা অলওয়েজ জানি, এগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, নাও টেম্পারেচার ইন ফিজিক্স। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম যে টেম্পারেচার ইজ আ মেজার অফ এভারেজ কাইনেটিক এনার্জি অফ দা মলিকিউলস ইন আ সাবস্টেন্স। তো টেম্পারেচার মাপা মানে আমরা আসলে কি মাপতেছি, আমরা ওই মলিকিউলের বা ওই সাবস্টেন্সের এভারেজ কাইনেটিক এনার্জিটা মাপতেছি। তো এভারেজ কাইনেটিক এনার্জিটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। কেমন ব্যাপারটা, এটা তোমরা বড় হইলে শিখবে। একটা ইকুয়েশন আছে, বুঝছো? একটা ইকুয়েশন হলো এরকম যে হাফ এম ইনটু RMS velocity squared is equal to 3 half kT। এই হলো কাইনেটিক এনার্জি, 3/2 হলো আমাদের একটা ভ্যালু, কে টাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। এইসব জিনিস তোমরা এ2 তে পাবা, খুবই মজার জিনিস এগুলা, বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর টিটা হলো টেম্পারেচার ইন কেলভিন। সো এখানে থেকে আমাদের এই কথাটা আসলে আসছে যে কাইনেটিক এনার্জিটা কি, বাকি জিনিসগুলো তো কনস্ট্যান্ট, 3/2 আর কে এগুলো তো সব কনস্ট্যান্ট। তো তাহলে চেঞ্জ হইতে পারবে শুধু কোন জিনিসটা, টেম্পারেচারটা। তো তার মানে টেম্পারেচার বাড়লে এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, টেম্পারেচার কমলে এভারেজ কাইনেটিক এনার্জি কমবে। এই হলো ব্যাপার, যে টেম্পারেচার বাড়লে মলিকিউলস গুলোর মধ্যে এনার্জি থাকবে বেশি, দে উইল মুভ ভেরি ফাস্ট, তো তাহলে এর জন্য তাদের কাইনেটিক এনার্জি হবে বেশি। টেম্পারেচার যদি কম হয়, পার্টিকেল গুলো আস্তে আস্তে মুভ করবে, তো তার মানে কি তাদের কাইনেটিক এনার্জি কম। এমন হলো জিনিসটা। তো বলতেছে কি, the temperature in Kelvin of a gas is proportional to the average kinetic energy of the molecules, যেটা বললাম এই কথাটা। তো the higher the temperature, the greater the average kinetic energy, so the faster the average speed of the molecules। সব ফিজিক্যাল স্টেটের জন্য এটা অ্যাপ্লিকেবল, মানে সলিডের জন্য টেম্পারেচার বাড়লে কি করবে, মলিকিউল গুলো আরো ফাস্টার ভাইব্রেট করবে বা মুভ করবে। লিকুইডের জন্য যত টেম্পারেচার বাড়বে তারা আরো ফাস্টার স্লাইড পাস্ট ইচ আদার করবে। গ্যাসের জন্য যত টেম্পারেচার বাড়বে তত তারা কি করবে, এরকম আরো তাড়াতাড়ি মুভ করবে। তো সব স্টেটস অফ ম্যাটারের জন্য আমাদের ব্যাপারগুলো সেম। ওকে, কি জিনিস, যে যত টেম্পারেচার বাড়বে তত মলিকিউলস গুলি বা পার্টিকেলস গুলি আরো ফাস্টার মুভ করা শুরু করবে। ওকে,
তো এই জিনিসটা আই হোপ কারো কোনো রকমের কোয়েশ্চেন থাকবে না। শেখ ফারহান বুঝতে পারছো? ওকে, সো এরপরে আমাদের মেইন যে জিনিসটা, কি জিনিস? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটা আমরা আগে এত বেশি পড়ে আসে নাই, ও লেভেলস এর লেকচারে অনেক ভালো মতো আমরা পড়ছি। কি জিনিস স্পেসিফিক হিট ক্যাপাসিটি? আমাদের এক একটা ম্যাটেরিয়ালের এক এক রকম। কি হয় ব্যাপারটা, যে কোনো একটা 1 কেজি mass of a substance, মনে করো 1 কেজি mass of iron or 1 কেজি mass of copper or 1 কেজি water or 1 কেজি যে কোনো সাবস্টেন্স। ওকে, তো কোন একটা 1 কেজি ব্লক অফ আ সাবস্টেন্স, তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য, টেম্পারেচার বাড়বে কখন? যদি তুমি তাকে হিট করো, নাকি? যে যদি তুমি তাকে হিট এনার্জি দাও। তো তাহলে কোন একটা 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করানোর জন্য যতটুকু হিট এনার্জি সাপ্লাই করতে হয় তাকে আমরা কি বলি? দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য ম্যাটেরিয়াল অর দ্য সাবস্টেন্স। ওকে, এখানের মধ্যে ব্যাপারটা কেমন? দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা স্মল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড। কি কিসের জন্য, কি কাজ? এই এনার্জি দিয়ে কি করব? to raise the temperature of a 1 kg of a substance by 1 degree Celsius or 1 Kelvin। একই কথা, 1 ডিগ্রি সেলসিয়াস এর চেঞ্জ আর 1 কেলভিন এর চেঞ্জ একই জিনিস। কাজটা কি? যে একটা 1 কেজি mass of a substance এর টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে যতটুকু এনার্জি সাপ্লাই করতে হয় তাকে আমরা কি বলবো? স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্যাট সার্টেন ম্যাটেরিয়াল। তো তাহলে and is measured in joules per kilogram per degree Celsius, যে joule per kg per degree Celsius or joule per kg per Kelvin, এটাও দেখবা। ওকে, তো তাহলে আমাদের এখানে কাজটা কি? the energy, এটাকে ডেল্টা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডেল্টা ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, is equal to m, that is কত mass of substance তুমি হিট করতেছো, into c, যেটা কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি, multiplied by change in temperature। change in temperature তুমি ডেল্টা টি লিখতে পারো, ডেল্টা থেটা লিখতে পারো, দুটোটাই আমাদের accepted। যে কাজটা কি? যে থার্মাল এনার্জির চেঞ্জ বা চেঞ্জ ইন এনার্জি ইজ ইকুয়াল টু হোয়াট? mass of the substance multiplied by যত mass of substance, কি বলে, multiplied by ওই সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনটু টেম্পারেচারের যা চেঞ্জ আসতেছে। তো এটা ডেল্টা টি বা ডেল্টা থেটা যে কোনো নোটেশন দিয়ে তুমি শো করতে পারো। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইউনিট এটা কেন হইলো? এখান থেকে যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে সাবজেক্ট করি, কি আসে দেখো তো মুবাশিরা? স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই এম ইনটু ডেল্টা টি। তো এনার্জি হলো জুল, মাস হলো কিলোগ্রাম, আর চেঞ্জ ইন টেম্পারেচার হলো ডিগ্রি সেলসিয়াস। তো এর জন্য এটা জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো প্রতিটা এরকম কোয়ান্টিটিরই আমরা কি করতে পারবো? ইউনিট এমন ভাবে নিজেরাই বের করতে পারবো, তাই না? সো তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট কি হবে? জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এমন হলো ব্যাপার। স্পেসিফিক হিট ক্যাপাসিটির যে ডেফিনেশন এন্ড ফর্মুলা, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তালিন? ওকে, তো তাহলে এরপর আমরা দেখি কি বলতেছে। হিটিং এন্ড কুলিং, এখানের মধ্যে কাজটা কি? এই যে টার্মটা ইন্টারনাল এনার্জি, এই ইন্টারনাল এনার্জিটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমরা A2 তে অনেক ডিটেইলসে পড়বো। এখনের জন্য আমাদের মেইন যে কাজটা করা লাগবে, দেখে আসলাম না যে টেম্পারেচারটা যে আমাদের কিসের সাথে রিলেটেড? এভারেজ কাইনেটিক এনার্জি অফ দা সাবস্টেন্সের সাথে রিলেটেড। সো তাহলে এখানের মধ্যে কাজগুলো কি? লেটস সি। Heating a system or object increases its internal energy and causes either an increase in temperature or a change in state। তো তার মানে কোন একটা অবজেক্টকে হিট করলে, মানে কি, কোন একটা অবজেক্টকে টেম্পারেচার দিলে or হিট এনার্জি দিলে, তো তখন তার কি হবে? ইদার তার টেম্পারেচার বাড়বে, or টেম্পারেচার যদি না বাড়ে, টেম্পারেচার কখন বাড়বে না?
মুবাশিরা আমরা এমন একটা গ্রাফ করছিলাম মনে আছে, একটা সলিডকে হিট করতেছে টেম্পারেচার বাড়তেছে, হিট করতেছে টেম্পারেচার বাড়তেছে, দেন একটা পয়েন্টে এসে এনার্জি ঠিকই দিচ্ছি কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, কেন? ওখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে কিন্তু এনার্জি তো ঠিকই দিচ্ছি, সো ওয়্যার ইজ দ্য এনার্জি গোয়িং? ওই সময় এনার্জিটা কি কাজ করা হয়, স্টেট অফ দ্য ম্যাটার চেঞ্জ করতে ইউজ আপ হয়, তাই না? যে এখানের মধ্যে প্রথমে সলিডকে হিট করতেছি, তো সলিডকে যত হিট করব তার টেম্পারেচার বাড়বে, তো এক সময় এসে তার টেম্পারেচার বাড়া বন্ধ করে দিল, কেন? আমরা তো হিট করা বন্ধ করি নাই, তো টেম্পারেচার বাড়া বন্ধ হয়েছে কেন? বিকজ সে কি করছে, তার মেল্টিং পয়েন্ট রিচ করে ফেলছে, তাই না? তো মেল্টিং পয়েন্ট রিচ করে ফেললে কি হবে, তখন তার স্টেট চেঞ্জের টাইম হয়ে গেছে। সো এই জায়গাটায় হোয়াট ইজ হ্যাপেনিং, উই আর সাপ্লাইং দ্য এনার্জি কিন্তু কি হচ্ছে না, স্টেটের মধ্যে চেঞ্জ আসতেছে না। সো এমন টাইপের আমরা জিনিস দেখাইছিলাম। সো y axis এ হলো আমাদের টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস এন্ড x axis এ হলো এনার্জি সাপ্লাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে প্রথমে আমরা হিট করতেছি একটা সলিডকে, যত হিট করব তত তার কি হবে, টেম্পারেচার বাড়বে, এটাই নরমাল। তো তাহলে প্রথমে সলিড বিং হিটেড, সো এই আমরা সলিডটাকে কি করতেছি, হিট করতেছি। নাও when it reaches its what, when it reaches its melting temperature, যে মেল্টিং টেম্পারেচার রিচ করার আগ পর্যন্ত যত হিট সাপ্লাই করছে তত কি হয়েছে, টেম্পারেচার বাড়ছে, কিন্তু মেল্টিং পয়েন্ট রিচ করার পর কি হয়ে যায়, এনার্জি সাপ্লাই করতেছে ঠিকই কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, বৃষ্টি, এখানের মধ্যে কি হচ্ছে, যে স্টেট চেঞ্জ করতেছে, কি হচ্ছে, সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা একটা নাম বলছিলাম, কি নাম বলছিলাম মনে আছে কারো? এইখানে যে এনার্জিটা, এই এনার্জিটাকে আমরা একটা ল্যাটেন্ট হিট বলছিলাম। এই ল্যাটেন্ট হিটটাকে কি বলা হয়েছিল, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, তাই না? ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলা হয়েছে এটাকে, যে কি সলিড থেকে লিকুইডে কনভার্সনের প্রসেসের সময় যে এনার্জিটা দিতে হয়, ওই এনার্জিটাকে আমরা কি বলি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এখন এখানে কি হইলো, এই যে এই পয়েন্টটা যেখানে এই যে এখন একটা গোল্লা আঁকলাম, এই পয়েন্টে এসে কি হয়েছে মাইশা, সবগুলি সলিড কিসে কনভার্ট হয়ে গেছে, লিকুইডে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যখন নাকি পুরাটা লিকুইড, এখন তাকে হিট করলে কি হবে, তার টেম্পারেচার বাড়বে না? ওকে, তো তখন তাদের টেম্পারেচার এরকম বাড়তেছে। তো লিকুইডকে যত হিট করতেছে তার টেম্পারেচার বাড়তেছে, যত হিট করতেছে তার টেম্পারেচার বাড়তেছে, দেন এক সময় সেটা কি রিচ করবে, বয়লিং পয়েন্ট রিচ করবে না? লিকুইডের তো বয়লিং পয়েন্ট আছে, সো তাহলে সে তার কি করলো, বয়লিং পয়েন্ট রিচ করলো। সো নাও হোয়াট, এই যে বয়লিং পয়েন্টটা রিচ করছে, তো এখন আবার কি হয়ে যায়, গ্রাফটা হরাইজন্টাল হয়ে যায়, মানে কি মুবাশিরা, মানে এখানে আবার টেম্পারেচারটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল না? সো এই যে এখানের মধ্যে টেম্পারেচারটা হয়ে গেছে কনস্ট্যান্ট, সো এখানের মধ্যে কি হচ্ছে, আবার আবার এখানের মধ্যে একটা স্টেটের চেঞ্জ আসতেছে, কেমন, লিকুইডের থেকে কিসে কনভার্ট হচ্ছে, গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? তো তাহলে এইখানে যতটুকু হিট এনার্জি দেওয়া লাগতেছে টু ডু হোয়াট, টু কনভার্ট অল দা লিকুইড টু গ্যাস, এটাকে আমরা বলি কি, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। দেন যখন নাকি সব লিকুইড কি হয়ে গেল, গ্যাসে কনভার্ট হয়ে গেল, দেন আবার তাকে হিট করলে পরে কি করবে, তার টেম্পারেচার এরকম বাড়বে। তো এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এগুলা কিন্তু তোমাদের যে লেকচার ভিডিও দিয়েছিলাম ওখানের মধ্যে এক্সপ্লেন করা ছিল, তাই না সামিরা? এগুলা বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে এই ব্যাপারগুলি দেখো কি বলতেছে, বলতেছে যে when the temperature of a body rises, যে যখন কোন একটা অবজেক্টকে হিট করলে তার টেম্পারেচার বাড়ে, তো তখন কি হয়, টেম্পারেচার বাড়া মানে মলিকিউল গুলো আরো কি করবে, কাইনেটিক এনার্জি গেইন করবে, এটাই যে the energy goes towards making the molecules vibrate more and
increases their kinetic energy. তো তার মানে যখন হিট করলে পরে টেম্পারেচার বাড়ে, তো তখন কি হয়, এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ইনক্রিজ করে। কিন্তু আমরা হিট করতেছি বাট টেম্পারেচার বাড়তেছে না, সো তখন কি হচ্ছে, তখন তাহলে অন্যরকম কাজ। কেমন কাজ? তখন মলিকিউলস গুলিকে দূরে সরানোর জন্য এনার্জিটা ইউজ হয়, যে স্টেট চেঞ্জ করতে যা লাগে। কি কাজ? দেখো, when a body changes state, যে যখন একটা বডি বা একটা সাবস্টেন্স কি করবে, তার স্টেট চেঞ্জ করবে, যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, অর উল্টা সাইডেও আসতে পারে। এখানে কাজটা কি? when a body changes state, energy goes towards making the molecules freer from each other rather than increasing their kinetic energy. তো তখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। তো তার মানে কি, স্টেট যখন চেঞ্জ হয়, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, অর ভাইস ভার্সা, এই সময় যখন নাকি কি হবে, স্টেটের মধ্যে চেঞ্জ আসবে, তো তখন টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট। তো ওই টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার টাইমে কি হয়, বেসিক্যালি দ্য স্টেট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং। স্টেট চেঞ্জ মানে কি, মলিকিউলস গুলা ফার্দার অ্যাপার্ট চলে যাওয়া, দূরে দূরে চলে যায়, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে? তো এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তানভীর? ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে আমাদের একটা ভিডিও অ্যাড করা, যে এনার্জি ব্রেকিং ইন্টারমলিকুলার বন্ডস, নট ইনক্রিজিং দ্য টেম্পারেচার। তো তাহলে এখানে ইন্টারনাল এনার্জি নিয়ে আমাদের ডিসকাশন। তো ইন্টারনাল এনার্জি নিয়ে দেখি এখানের মধ্যে কি বলতেছে, এই ভিডিওটা সার্চ করে বের করি। ওকে, তো তখন ভিডিও খুঁজতে খুঁজতে টাইম আউট হয়ে গেছিল মিটিং এর। তো এখন আমরা দেখি এখানের মধ্যে ইন্টারনাল এনার্জি এন্ড স্টেটস অফ ম্যাটার, ওই জিনিসটা নিয়ে কি বলা আছে। In today's video, we're going to look at how the internal energy of an object relates to its temperature, using the concept of specific heat capacity. Now, the first thing we need to do is take a look at a few terms. Internal energy is the total energy that's stored by the particles making up a substance or system. And we often talk about it as if it's made up of two parts: the potential energy stores and the kinetic energy stores. The potential energy stores are things like gravitational and elastic potential, but they're not really related to temperature, so we can pretty much ignore them in this video. On the other hand, kinetic energy is the movement energy of the particles, and this is the one that's important. Whenever you heat up a substance, it transfers energy to the kinetic energy store of all the particles, and so increases their internal energy. We measure this as an increase in temperature, because temperature is just a measure of the average internal energy of a substance. So the more internal energy that a substance has, the higher its temperature will be. However, some materials require a lot more energy to increase their temperature than others. For example, water requires 4,200 joules of energy to warm 1 kilo of it by 1 degree Celsius. Whereas 1 kilo of mercury can be heated by 1 degree Celsius with only 139 joules of energy. We call these numbers the specific heat capacity, which is the amount of energy needed to raise the temperature of 1 kilo of a substance by 1 degree Celsius. It can also be thought of as the amount of energy released as that substance cools. So each time our kilo of water cools by 1 degree Celsius, it will give out 4,200 joules of energy to the surroundings. We can put this idea into an equation where the change in internal energy is equal to the mass times the specific heat capacity for that particular substance times the change in temperature, with the triangles meaning change and the zero, the line through it, being a theta sign, which here means temperature.
To see how this works, let's try a question. Find the final temperature of 800 grams of water at an initial temperature of 20 degrees Celsius after 20 kilojoules of energy has been transferred to it. The specific heat capacity of water is 4,200 joules per kilo per degree. Well, in order to find the final temperature, what we're really looking for is a change in temperature. So to get that term by itself, we need to divide both sides by mc, giving us energy divided by mass times specific heat capacity equals change in temperature. Next, we make sure all of our units are correct. So change 800 grams to 0.8 kilos and change 20 kilojoules to 20,000 joules, and then plug these values into the equation. So overall, we get a temperature change of 5.95 degrees. And if we add that onto our original 20 degrees, the final temperature would be 25.95 degrees, or 26.0 degrees if we round it to 3 significant figures, which we generally should. One thing to point out here is that in real life, the temperature probably wouldn't actually increase this much, because some of the energy would be lost to the surroundings, mostly in the form of heat. So if you're going to do this experiment in a classroom, you'd want to make sure that you used a lid and that you insulated it well. Anyway, that's everything for this video. ওকে, সো এখানের মধ্যে আমাদের বেসিক্যালি যা যা জিনিসগুলো দেখছিলাম ওই ব্যাপারগুলি এক্সপ্লেইন করছে। তো হোপফুলি এটা নিয়ে কারো কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। দেন এই যে এখানের মধ্যে আমাদের গ্রাফের একটু আগে যে ডিসকাশনটা করলাম না, যে কি হইতেছে এখানের মধ্যে, ফার্স্টে যখন নাকি আমি হিট করতেছি, দেখো এ থেকে বি তে হোয়াট ইজ হ্যাপেনিং। এ তে সে আইস ফর্মে আছে, বি তে সে কি আছে, আইস ফর্মে। কিন্তু এ থেকে বি এর মধ্যে কি হয়েছে, যত হিট করতেছি তত টেম্পারেচার বাড়লো। এখন বি থেকে সি তে যাইতে সময়, ওই সময় কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট। কেন তালিন? বি থেকে সি তে যাইতে সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট কেন? এখানে তো আমরা এনার্জি ঠিকই দিচ্ছি, সো তাহলে আমাদের এনার্জিটা কোথায় গেল? তালিন শুনতেছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি হচ্ছে মুবাশিরা, যে বি থেকে সি তে যাইতে সময় টেম্পারেচারটা বাড়তেছে না কেন? আমরা তো হিট এনার্জি দিচ্ছি ঠিকই, আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি, কিন্তু বি থেকে সি দেন ডি থেকে ই এই জায়গাগুলিতে টেম্পারেচারের চেঞ্জ আসতেছে না। ওয়াই? বিকজ এখানে স্টেট চেঞ্জ হচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি, ওভারকাম দ্য বন্ডস, যে মলিকিউল গুলোর মধ্যে বন্ডিং গুলা ব্রেক করে করে তাদেরকে কি করতেছে, আলাদা করতেছে, যে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতেছে আর লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতেছে এমন জায়গাগুলোতে। ঠিক আছে, তো তাহলে হরাইজন্টাল রিজিয়ন গুলি যেখানে কি হচ্ছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, ওখানের মধ্যে কি হয়, ওখানের মধ্যে স্টেট চেঞ্জ হচ্ছে। এই যে বি থেকে সি তে হোয়াট ইজ হ্যাপেনিং, মেল্টিং ইনটু ওয়াটার, তো তার মানে স্টেট চেঞ্জ। ডি থেকে ই তে হোয়াট ইজ হ্যাপেনিং, ওয়াটার ইজ বয়লিং ইনটু স্টিম, তো তার মানে স্টেট চেঞ্জ। তো এরকম স্টেট চেঞ্জ করতে সময় কি হবে, স্টেট চেঞ্জ করতে সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ওকে, তো এই ব্যাপারগুলো আমরা যা এক্সপ্লেন করছি এগুলো তো আসলে পারতে হবে, বুঝছো? তোমাদেরকে ও লেভেলস অনেকগুলো জিনিসই শিক্ষা রাখা হইতেছে, ওগুলো যদি ভুলে যাও তো তাহলে পরে সমস্যা। অলওয়েজ এর জন্য রিভিশনের মধ্যে থাকা লাগবে আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো ইভাপোরেশনের জিনিসটা কি।
evaporation is the escape of molecules with higher energy from the surfaces of liquid. যে লিকুইড সারফেস থেকে, লিকুইড সারফেসে কারা থাকে, যাদের এনার্জি বেশি তারা সারফেসের কাছাকাছি থাকে, যাদের এনার্জি কম তারা কি থাকে নিচের দিকে। বিকজ আমরা কি জানি কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন ওইসবের মধ্যে পড়ছিলাম না। যে মনে করো এই তোমার একটা লিকুইড আছে, তো লিকুইডের উপরের দিকে কারা থাকবে, নিচের দিকে কারা থাকবে? উপরে থাকে ওয়ার্ম, less dense liquid, আর নিচে cold, more dense liquid, তাই না? তো তাহলে এই যে আমাদের লিকুইড গুলি আছে ওটার কি ডেনসিটি, এই ভেরিয়েশনটার জন্য হোয়াট উইল হ্যাপেন, তাদের পজিশনটা আলাদা থাকে। সো যারা উপরে আছে তারা তো অলরেডি হায়ার এনার্জি ওয়ালা, বিকজ তারা ওয়ার্ম, তো তাদেরকে বাইরে থেকে আরেকটু এনার্জি দিলে পরে তখন তারা কি করবে, লিকুইড সারফেস থেকে এসকেপ করে চলে যাবে। তো কি হয়, আফটার দ্য এসকেপ, যে উপরের হাই এনার্জি পার্টিকেল গুলি যখন এসকেপ করে চলে যায়, তো তখন কি হয়, রিমেইনিং মলিকিউল গুলার এভারেজ কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, কমে যাবে না? রিমেইনিং মলিকিউল গুলার কি হলো, এভারেজ কাইনেটিক এনার্জি কমে গেল। তার মানে কি, which means that the temperature drops, i.e. evaporation cools the liquid. তো evaporation হইলে ওভারঅল টেম্পারেচার কি হয়ে যায়, কমে যায়। ওকে, তো কাজটা কি, তো ইনক্রিজ দ্য রেট অফ ইভাপোরেশন, আমরা কি করতে পারি, টেম্পারেচার বাড়ায় দিলে পরে তাড়াতাড়ি করে ইভাপোরেশন হবে। আর বড় একটা সারফেস যদি আমরা এক্সপোজড রাখি, তো পুরো এত বড় একটা সারফেস জুড়ে যদি কি করে হিট পায়, তো তখন কি হবে, তাড়াতাড়ি ইভাপোরেশন হবে, এমন টাইপের ব্যাপার। যে ইভাপোরেশন ইজ ডিফারেন্ট টু বয়লিং, বিকজ ইভাপোরেশনটা যে কোনো টেম্পারেচারে হইতে পারে, তার কোনো ফিক্সড টেম্পারেচার নাই যে এই স্পেসিফিক টেম্পারেচারে ইভাপোরেশন হবে। আর আরেকটা কি, ইভাপোরেশনটা শুধু সারফেস অফ দ্য লিকুইডে হয়, কিন্তু বয়লিংটা কোথায় হয়, বয়লিংটা থ্রু আউট দ্য লিকুইড আর একটা স্পেসিফিক টেম্পারেচার। আর ইভাপোরেশনটা কি, যে কোনো টেম্পারেচারে হইতে পারে, আর শুধু কোন জায়গায় হবে, সারফেস অফ দ্য লিকুইডে হবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো এখন গ্যাসরা তারা কিভাবে করে প্রেসার এক্সার্ট করে, দেখো এই গ্যাস মলিকিউলসরা কি করে, এই যে কোন একটা কন্টেইনার ভিতরে রাখলাম, দেখতেছো যে কন্টেইনারের ইনসাইড অফ দ্য পার্ট অফ দ্য কন্টেইনার তারা কি করতেছে, কন্টেইনারের সাথে অনেক বেশি বেশি কলিশন করতেছে না? তো কোলাইড করলে পরে কি করে, তারা তো একটা ফোর্স এক্সার্ট করতেছে নাকি? সো when a force is being exerted over a certain area, so what will happen, a pressure is being exerted. and এখানে অন্য একটা কথাও বলতে পারি, যে কলিশন করলে দেখো এই যে যাচ্ছে এইদিকে ফেরত আসতেছে এমন, তো তাহলে কি হচ্ছে, মোমেন্টামের একটা চেঞ্জ আসতেছে নাকি? আর আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট, ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, নাকি? ফোর্স হলো আমাদের রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে যত কলিশন হবে তত বেশি বেশি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে, মানে তত বেশি ফোর্স এক্সার্ট করতেছে। তো যত বেশি ফোর্স তত বেশি কি হবে, প্রেসার। তো আমরা যদি টেম্পারেচার বাড়ায় দেই, হোয়াট উইল হ্যাপেন, টেম্পারেচার যদি বাড়ায় দেই, তো তখন দে উইল কোলাইড মোর অফেন, যে তারা এখন যত রেটে কোলাইড করতেছে, পরে তারা কি করবে, আরো বেশি রেটে কোলাইড করবে। তো যত বেশি কলিশন হবে তত কি হবে, তত বেশি ফোর্স, তো তার মানে তখন প্রেসারের ভ্যালু বাড়বে। তো এর জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, এর জন্য টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে। ওকে, তো এখানের মধ্যে টেম্পারেচার এন্ড প্রেসারের রিলেশন এখন আসছে। কি বলতেছে, ফর আ গ্যাস এট আ কনস্ট্যান্ট ভলিউম, তো তার মানে ফিক্সড কোন একটা কন্টেইনারে রাখার পরে তার ভলিউমটা তো ফিক্সড। তো এখন কি হচ্ছে, if the temperature increases the pressure increases, কেন, because the molecules move faster, কারণ আমরা কি জানি, temperature is directly proportional to average kinetic energy of the molecule, so they collide harder and more frequently with the walls. তো তার মানে তারা কি হচ্ছে, আরো বেশি ফোর্সে কোলাইড করতেছে এন্ড মোর ফ্রিকুয়েন্টলি, মানে মোর অফেন কোলাইড করতেছে, এরকম। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি বলে, the temperature at which the pressure is zero is called absolute zero temperature, যেটা কত, -273 ডিগ্রি সেলসিয়াস। মানে এমন একটা টেম্পারেচার আছে যে যত টেম্পারেচার বাড়ে প্রেসার বাড়ে, তাই না মুবাশিরা?
যে যত টেম্পারেচার বাড়তেছে প্রেসার বাড়তেছে, তো তাহলে উল্টা জিনিসটাও তো হওয়া উচিত যে যত টেম্পারেচার কমাবো তত প্রেসার কমবে। তো এরকম টেম্পারেচার কমাইতেছে প্রেসার কমতেছে, টেম্পারেচার কমাইতেছে প্রেসার কমতেছে, এমন হইতে 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 দেন এক সময় কি হবে, এমন একটা টেম্পারেচার পাওয়া যাবে যে টেম্পারেচারে কোনো প্রেসারই এক্সার্ট করবে না। কখন কোনো প্রেসার এক্সার্ট করবে না? যখন নাকি সব রকমের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমরা এর জন্য কি নাম দিছি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যে এর থেকে কম টেম্পারেচারে যাওয়া পসিবল না। তো বলতেছে কি, the SI unit for temperature is what? Kelvin. ওই যে তোমাদেরকে একদম শুরুর দিকে আমরা SI ইউনিট গুলা লিস্ট করে দিছিলাম না? তো টেম্পারেচারের SI ইউনিট কি ছিল? ডিগ্রি সেলসিয়াস ছিল নাকি কেলভিন? The unit of temperature was actually Kelvin. ওকে, তো এখন ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস, এগুলা কনভার্সনে কি কোনো প্রবলেম হয় তোমাদের? ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, pressure is directly proportional to temperature in Kelvin. So এখন P is equal to KT, তো তাহলে P1 is equal to KT1, P2 is equal to KT2, then P3 is equal to KT3, এরকম অনেক কিছু লেখা যায়। তো এখন দেখো K is equal to P1 by T1, আর এখানে K is equal to P2 by T2। এখন K দুইটা কি সমান সমান না? K তো কনস্ট্যান্ট, তো তাহলে P1 by T1 is equal to কি হবে? P2 by T2। K is equal to K, তো তার মানে কি P1 by T1 is equal to কি হবে? P2 by T2 হবে। সো এই জিনিসটা কি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কিন্তু এই ফর্মুলা ইউজ করতে সময় আমাদের বড় একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিংটা কি? টেম্পারেচারটাকে অলওয়েজ কোন স্কেলে নিতে হবে বা কোন ইউনিটে নিতে হবে মুবাশিরা? অলওয়েজ ইন কেলভিন। যদি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে ক্যালকুলেশন করো দেন ম্যাথ ভুল যাবে, বিকজ প্রেসারটা যে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, এটা কিসের জন্য? যদি টেম্পারেচারটা কি হয়, টেম্পারেচারটা যদি কেলভিনে থাকে, টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে হইলে তখন ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারবো না। ওকে, সো এই কথাটা যে P1 by T1 is equal to P2 by T2, এটার জন্য টেম্পারেচারটা অলওয়েজ কিসে থাকা লাগবে? যে টেম্পারেচার আর প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল কখন? যদি টেম্পারেচারটা কেলভিনে হয়। ওকে, আর প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল, যে ভলিউম বাড়ায় দিলে প্রেসার কমে যায়, ভলিউম কমাই দিলে প্রেসার বেড়ে যায়। তো তার মানে কি এরকম রিলেশনশিপ। সো এটাকে ওরকম কনস্ট্যান্ট দিয়ে যদি ফর্মুলা নিয়ে আসি তখন কি হয়? P1 V1 is equal to কি? P2 V2। তো এই ফর্মুলা। সো এখন প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ এই ইনভার্সলি প্রপোর্শনাল। তো প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম, সরি, তো প্রেসার ভার্সেস 1 বাই ভলিউমের গ্রাফ দেখতে কেমন হবে? দিস। সো এইটাই ছিল আমাদের ডেনসিটি, প্রেসার আর সলিড লিকুইড গ্যাস এই চ্যাপ্টার গুলার রিভিউ। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। আজকে রাতে আমরা ওয়ার্কশিট গুলা দিয়ে দিব, তোমরা এগুলা ওয়েডনেসডের আগে সবাই সলভ করে রাখবা, ঠিক আছে? আজকে মোনাইজা, মাহফুজ ওরা কোথায়? মুবাশিরা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওরা পরে দেখে নিবে। তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ।